আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী 2 জন দাসী ছিলেন। একদিন ওনারা সকলে মিলে নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা নবী, আপনার সাথে জান্নাতে সবার আগে আমাদের মধ্যে কার দেখা হবে? তখন নবীজি উত্তরে বললেন যে যার হাত বড় তার সাথে আমার দেখা হবে। কথা বলতে দেরি, কিন্তু সকল বিবিগণ তাদের হাত মাপতে দেরি হলো না। সবাই সবার হাত মাপা শুরু করলো যে কার হাতটা বড় সেটা দেখার জন্য। তখন নবীজি হাসা শুরু করলো। তারপর উত্তর দিল যে এটার মানে হচ্ছে যে সবচেয়ে বেশি দান করবে আর যার দানটা সবার চেয়ে বেশি গোপনে থাকবে তার সাথে সবার আগে আমার দেখা হবে। আর এই কথা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সকলেরই উচিত নিজেদের আয় অনুসারে একটু একটু দান করা, আর সেই দানটা থাকবে গোপনে। আর এই রোজার মাসে যদি আমরা সকলে একটু একটু দান করতে পারি, দামি দামি জামা কাপড় না কিনে তার চাইতে একটু একটু বাঁচিয়ে আমরা অন্যকে কিছু করার জন্য দিতে পারি, তাহলে অনেক বেশি ছোঁয়া পাবো। কোনো একটা সময় আসবে যে দান করার জন্য মানুষ খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন অ্যান্ড ব্লগে। আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছি কিচেন থেকে, কারণ আমি সকল কাজকর্ম আগে গুছিয়ে নিয়েছি। আর প্রতিদিন যদি একই ধরনের ভিডিও শেয়ার করি তাহলে হয়তো দেখা যাবে সব ভিডিও একরকম হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না। তাই আজকে একটু ভিডিওটা অন্যরকমভাবে সাজালাম। আমি প্রথমে এসে আমার যে আজকে রান্না করব যেগুলো সবগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিলাম। আজকে আমি রান্না করব শাক দিয়ে, তারপরে বড় চিংড়ি মাছ, বড় না মাঝারি ধরনের চিংড়ি মাছ দিয়ে, সাথে একটু অ্যাঙ্কার ডাল দিব। তারপরে রান্না করব ট্যাংরা মাছ বোনা। আর আপনাদের পায়ার জন্য হাঁসের মাংস, যারা আবার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমি হাঁসের মাংসটা হাফ রান্না করেছি আর হাফ রেখে দিয়েছি। এখানে আমি পানি বসিয়ে দিলাম, কারণ এই পানিটা দিয়ে আজকে আমি হালিম রান্না করব। আর পানি বসাতে গেলে কোনো ধরনেরই চুলার পাশে থাকতে হয় না, তাই আমি পানিটা দিয়ে দিলাম যেন আমার একটু সময় বেঁচে যায়। তারপর আমি অ্যাঙ্কার ডালগুলো ধুয়ে নিলাম। অ্যাঙ্কার ডাল যদি ধুয়ে আপনি একটু ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন পরবর্তীতে এটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। আলহামদুলিল্লাহ, আমার সকল দোয়া ফালা বা সবকিছু গোছানো খুব সুন্দরভাবে ঠিক হয়ে গেছে। এখন আমি এগুলো সব সরিয়ে হালিমটা ভিজিয়ে নেব। মাছের আঁত কার কার পছন্দ? আমার হাজবেন্ডের তো ভীষণ পছন্দ মাছের আঁত, আর তাই সে বড় মাছ কিনলে মাছের আঁতটাও সাথে নিয়ে আসে। আর ওইটাকে আবার খুব কষ্ট করে পরিষ্কার করতে হয় এবং তার জন্য ভুনা করতে হয়। মাছের আঁত কিন্তু অনেক সময় দেখা যায় তেতো তেতো হয়, আবার অনেক সময় খুবই টেস্টি হয়। আমি আজকে রাঁধুনি হালিম মিক্সটাই রান্না করব, আর রাঁধুনি হালিম মিক্সটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই হালিমটাই আমি একটু ভিন্নভাবে রান্না করব। আর রান্না করব বট দিয়ে, গরুর মাংস বা মুরগি দিয়ে হালিমটা রান্না করলে যতটা না তার চাইতে বেশি মজা হচ্ছে বট দিয়ে। আর সেদিন বট দিয়ে হালিম রান্না খাবো বলে আপনাদের ভাইয়া পুরোপুরি একটা বট নিয়ে এসেছে। সত্যি বলতে তাকে যেটাই বলে খাবো সেটাই অনেক বেশি করে নিয়ে আসে। পরবর্তীতে দেখা যায় যে আমি খুব ঝামেলায় পড়ে যাই। আমি এখন হালিমটা ভিজিয়ে নেব অনেক বেশি পানি দিয়ে। ধরেন আমি 1 কেজির উপরে পানি দিয়ে দিলাম, কারণ পরবর্তীতে যেহেতু আমার পানি দেওয়া লাগবে। আর ঠান্ডা পানি দিলে অনেক সময় দেখা যায় হালিমটা একটু পানি পানি হয়ে যায়। আর আপনি যদি এইভাবে শুকনো হালিমটা যখন ভিজাবেন তখন যদি একটু পানি বেশি করে দিয়ে তাহলে আর রান্না করার সময় কাঁচা পানি দেওয়া লাগে না। এই হালিমের পানিটা দিয়ে সম্পূর্ণ হালিম রান্না হয়ে যায়, আর হালিমটাও খুব সুস্বাদু হয়। এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করতে পারেন। হালিমের সাথে অবশ্যই নান রুটির প্রয়োজন আছে, কারণ হালিম রান্না মানে রুটি দিয়ে খাওয়া, আর হালিম রুটি দিয়ে না খেলে ভালোই লাগে না। আর আজকে আমি নিজে বাসায় নান রুটি বানিয়ে নিব। আর আমি যেভাবে নান রুটি বানাই, প্রথমে আমি এখানে দুধ দিয়ে দিব, দুধের গুঁড়ি দিব প্রায় 3 চামচের মতো, কারণ এখানে আমি 8 থেকে 10টা রুটি বানাবো। তারপরে 1 চামচ ইস্ট দিয়ে দিব, সামান্য একটু বেকিং সোডা দিব, আর পরিমাণ মতো লবণ দিব। ঠান্ডা পানি দিয়ে আমি আটাটা গুলিয়ে নেব। আগে আমি যে দুধের গুঁড়োগুলো দিয়েছি ওগুলো ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে দিয়ে এখানে আমি গোলাটা গুলে নিলাম অফ ক্যামেরায়, সম্পূর্ণ গুলে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এই গোলাটাকে এখন আমি রেস্টে রেখে দিব।
হালিম রান্না করতে অবশ্যই পেঁয়াজ বেরেস্তার প্রয়োজন আছে, আর তার জন্য আমি পেঁয়াজটাও ইন্ডাকশন কুকারে বসিয়ে দিয়ে যাব একদমই চুলার আঁচ কমিয়ে দিয়ে। আর এখানে আমি 150 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু আমি বাড়তে খাই তাই একটু বেশি করে দিলাম, কারণ এখান থেকে কিছুটা তুলে রাখা লাগবে। আর প্রায় আমি 1 ঘন্টা পরে কিচেনে ফিরে আসলাম। এসে আমি হালিম তো রান্না করব, পাশাপাশি একটু পেঁয়াজু আর আলু চপও ভেজে নিলাম যদি বাচ্চারা খায়। আর পেঁয়াজুটা আমি আজকে একদমই মামাদের মতো গোল গোল করে বানাবো। আমার কাছে মনে আছে, জানি না কেউ খেয়েছেন কিনা, কোনো মাহফিল বা ওয়াজে ছোট ছোট গোল গোল করে মামারা পেঁয়াজু বিক্রি করে বিট লবণ দিয়ে, খুবই টেস্টি হয়। আর আমি আজকে সেরকম ভাবে পেঁয়াজুটা ভাজি করব, আর অনেকটাই মোচমোচা করে ভাজি করব, যেহেতু এটা বুটমুড়ি ছাড়াই খাওয়া হবে। এদিকে পেঁয়াজটাও খুব সুন্দর নয়ে গিয়েছে, আর একটু পরে বেরেস্তাটা হয়ে যাবে। এভাবে যদি আপনারা কাজটা করেন দেখবেন অনেকটাই আপনাদের সময় বেঁচে যাবে। আমি রেগুলার এভাবে কাজটা করতে যাই, আর যখনই একটু এলোমেলো হয়ে যায় তখন দেখি সারাক্ষণে আমার কাজ করা লাগে। আর পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, খুবই সুন্দর লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আর অনেক মোচমোচা হয়েছে, কারণ পেঁয়াজগুলোতে অনেক বেশি পেঁয়াজ দেওয়া হয়েছিল। আমি তুলে নিলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে পেঁয়াজগুলো। এখন আমি এগুলো রেখে দিব একটা প্লেটে, টিস্যু দিয়ে তারপরে রেখে দিব। টিস্যু দেওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত যদি তেল থাকে তাহলে তেলটা চুষে নেবে। আলুর চপগুলো প্রায় হয়ে গিয়েছে, আর অল্প অল্প করে ভাজি করলাম, কারণ শুধু আমার 2টা মেয়ে খাবে, আর তো কেউ নাই। বেরেস্তাটা হয়ে গিয়েছে, এখান থেকে আমি 1/3 বেরেস্তা উঠিয়ে রাখবো। আর আরগুলোতে আমি হালিম আর মিক্সড মশলাটা আর বড়টা দিয়ে দিব। বেরেস্তাটা খুবই সুন্দর হয়েছে, একদমই মুচমুচা। আলু চপগুলো হয়ে গিয়েছে, এটাও আমি সেম পেঁয়াজের মতো রেখে দিব। এখন বড়টা দিয়ে দিব, আর মশলাটা এখানে আমি পুরোটা প্যাকেট দিব না, প্যাকেটের অর্ধেক দিব। আর অর্ধেক দিব যখন হালিমটা হয়ে আসবে তখন। একটা ম্যাগি মশলা আমি এখানে অ্যাড করে দিলাম, তাহলে দেখা যাবে হালিমের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। বটগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। মাঝে মাঝে দেখা যায় একটু তাড়াতাড়ি করে যদি আমি পেঁয়াজ আলুর চপ ভাজি, তাহলে আমি চুলের নিচে রেখে দিই, তাহলে দেখা যায় যে মাগরিব পর্যন্ত মোচমোচা থেকে যায়। একটু নেড়ে চেড়ে দিলাম আমি, প্রায় বটটা কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, কারণ যেহেতু আমি হালিমটা বেশি পানি দিয়ে ভিজিয়েছি, তাই এখানে পরিমাণ মতো পানিটাই দিব। একটু নেড়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে দিব যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, যেহেতু বট জিনিসটা একটু সিদ্ধ হতে সময় লেগে যায়। পাশাপাশি আমি একটু গার্লিক সস বানিয়ে নিলাম, আর এই গার্লিক সসটা আমার মেয়েদের খুবই বেশি পছন্দ। আর এই সসটা তো বেশি ভালো লাগে মোমো দিয়ে খেতে। মোমো দিয়ে এই সসটা যদি একবার খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট লাগে। যেদিনই মোমো বানায় আর আমার মেয়েরা তো এই সসটা ছাড়া সেদিন চলবে না, তাদেরকে এই সসটাই বানিয়ে দিতে হবে। ছোট মেয়েটা আজকে আবার রোজা রাখেনি, সে পাশাপাশি বলতেছে আম্মু আমাকে একটা পিঠা ভাজি করে দাও, দেখে কেমন লাগে। পরে ওকে একটা পিঠা ভাজি করে দিলাম। আপনাদের ভাইয়া মাছ আনছে, তো যেগুলো কুটে আনছে সেগুলো আমি উঠে রেখে দিয়েছি ফাঁকি দিয়ে, আর এগুলো এনেছে তাকে আমি ফ্রাই করে দেওয়ার জন্য, আর তাই এগুলো রেখে দিলাম, পরবর্তীতে ফ্রাই করে দিব। আমি এখন হালিমের ঢাকনাটা খুলে নেব। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বটগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই বটগুলো এখন সবগুলো আমি তুলে নেব, যেহেতু বলেছি মামাদের মতো হালিম রান্না করব। আর মামারা সবসময় বট অনেক বেশি ভাজি করে তারপরে রান্না করে, আর খেতেও খুবই সুস্বাদু লাগে। আর এই বটগুলোর সাথে আমি সামান্য একটু মশলা মিশিয়ে এগুলো ভাজিতে চড়িয়ে দিয়েছি, আর এখানে আমি হালিমগুলো নেড়ে চেড়ে দিচ্ছি বারে বারে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বটগুলো ভাজি হয়ে গিয়েছে, এগুলো এখন তুলে আমি হালিমে দিয়ে দিব।
যখনই আমার হাজবেন্ড দেখেছে হালিম রান্না করতেছি তখনই সে আমার বোন আর বোনের জামাই সবাইকে দাওয়াত দিয়ে এসেছে, খুব জোর করে তাদেরকে নিয়ে এসেছে। তারা আমার পাশে থাকে। আমার হাজবেন্ডের তো একটু বেশ সব সময় সবাইকে নিয়ে ইফতারি করতে তার অনেক বেশি ভালো লাগে। আর ইফতারি না, যে কোনো কিছুতে তার সবাইকে নিয়ে করতে বেশি পছন্দ। যতদিনই তার সাথে আছে সবসময় দেখি তার একই অবস্থা। আর তার সাথে থাকতে থাকতে আমারও সেম অভ্যাস হয়ে গিয়েছে অনেককে নিয়ে খেতে বা ইফতারি করতে বা কোথাও যেতে খুবই বেশি আনন্দ হয়। তারপরে এখানে আমি পাশাপাশি কথা বলতে বলতে হালিমে যে বটগুলো দিয়ে দিলাম। আর এখানে একটু চিলি ফ্লেক্স ইউজ করলাম। আপনারা যদি ইচ্ছে হয় করতে পারেন, না হলে নাই। বুটমুড়ি করার কোনো ইচ্ছে আজকে ছিল না, যেহেতু হালিমটা অনেক কম তাই বুটমুড়ি করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যে অনেক মানুষ হবে না। আর শরবতটা এখানে বেশি করে বানিয়ে নিলাম। এখানে বেলের শরবত আর এখানে এসবগুলোর বসি, লেবু আর রুয়াবজার শরবতটা। আর এই টেবিলটা মোটামুটি ধরনের ফল যা লাগে ওগুলো সব আমার মেয়ে সার্ভ করে নিয়েছিল। মাগরিবের আজানের প্রায় আর 5 মিনিট সময় ছিল। আমি যে কিসের উপর দিয়ে সবকিছু করতেছি বুঝতেছি না। এখানে কিছু আলু চপ, পেঁয়াজ, বেগুনে আবার আপনাদের বাইরে নিয়ে আসলো। আর রুটিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। প্রচণ্ড সফট হয়েছে রুটিগুলো, যেটা শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি হয়ে যায়। আর যেহেতু অনেকটা সময় কম হয়ে গিয়েছে তাই আমি হালিমটা একসাথে সকল সালাডটা মিলিয়ে নিলাম, কারণ একসাথে যদি না মিলাই এখন বাটিতে দিতে যাই তাহলে দেখা যাবে যে আজানটা দিয়ে দিবে। তাই আমি এই কাজটা করেছি। আপনারা ইচ্ছে করলে আলাদা বাটিতে দিতে পারেন। আর আমি সালাদ হিসেবে রেখেছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা আর পেঁয়াজ বেরেস্তা আর সামান্য একটু একটা ডিমই আমি কুচি করে নিয়েছি। ডিমটা ইচ্ছে হলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু ডিমটা দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে, ডিমের কুচিটা। আদাটা অনেকে খায়, আদা কুচি, কিন্তু আমিও খাই, কিন্তু আমার মেয়েদের কারণে আজকে আদা কুচিটা দিলাম না, যেহেতু ওরা খাবে না। আবার দিয়ে সমস্যা করার তো কোনো প্রয়োজন নাই, কি বলেন? তো আজকে ইফতারিটা খুবই তাড়াহুড়া করে করতে হয়েছিল, যেহেতু হঠাৎ করে মেহমান এসেছে। কিন্তু খুবই ভালো লেগেছে ইফতারিটার সময়, কারণ অনেক মানুষ আমরা ছিলাম। আর একটু একটু করে সবার কেমন যেন হয়ে গেল, মনে হয় যে আল্লাহ তাআলা নিজের হাতেই বরকত দিয়ে দিয়েছিল। তা আমি প্রথমে একটা কথা বলেছিলাম দানের ব্যাপারে। তা আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, অনেকেই তো দেন, আর যারা আমরা একটু কম দেই তা বা নিজেদের সামর্থ্য কম, তারা চিন্তা করব যে কিভাবে একটু দান করা যায়, আশেপাশের মানুষগুলোকে দেওয়া যায়। আর আমরা অনেকে অনেক দামি দামি জামা কাপড় কিনি, সেখান থেকেও কিন্তু আমরা একটু টাকা বাঁচিয়ে দান করতে পারি। এই দানটাই কিন্তু আপনার হাসরের ময়দানে থেকে যাবে। তো আজকে আমার ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর যাওয়ার আগে আমি আরেকটা কথা বলবো, আমি এখনই বিদায় নিব। আমার বাসা যেহেতু রাস্তার পাশে, অনেক ধরনের আওয়াজ আসে ভয়েস ওভার দেওয়ার সময়, তাই আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি। প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আর এক্সট্রা ভয়েসটা ইগনোর করবেন। তো আজকের জন্য এখানেই আপনাদের সাথে বিদায়। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, এবং সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলার ইবাদতটা একটু বেশি বেশি করতে পারি, দান করতে পারি। আসসালামু আলাইকুম।